মিথ্যা লাগবে না, সত্য ঘটনা দিয়ে শেখ হাসিনাকে শতবার ফাঁসি দেয়া যাবে, বলেছেন গোলাম পরোয়ার। অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার। এবং সর্বশেষ জানাবো, মামলার হুমকি দিয়ে দুদক কর্মকর্তার ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মিথ্যা লাগবে না, সত্য ঘটনা দিয়ে শেখ হাসিনাকে শতবার ফাঁসি দেয়া যাবে, বলেছেন গোলাম পরোয়ার। বিচারের জন্য শেখ হাসিনাকে প্রস্তুত হওয়ার কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার নামে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২০০টার বেশি মামলা হয়েছে, যেই ট্রাইব্যুনালে মিথ্যা বিচার দিয়ে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছিলেন। আপনারা তো মাওলানা নিজামী, আল্লামা সাইদি ও মুজাহিদদের বিচার করতে গিয়ে মিথ্যা গালগল্প, মিথ্যা এজাহার সাক্ষী, মিথ্যাবাদী, মিথ্যা বিচারক বানিয়ে আপনারা ফাঁসি দিয়েছিলেন। শেখ হাসিনার ফাঁসি দিতে মিথ্যা লাগবে না, সত্য ঘটনা দিয়ে শতবার তাকে ফাঁসি দেওয়া যাবে ইনশাল্লাহ। অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার। গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখনও ষড়যন্ত্র হিসেবেই মনে করে দলটি। বিশেষ করে গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন যে গণঅভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নেতারা। তবে এসবের মধ্যে আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণঅভ্যুত্থানের ৩ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে। এবং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনও যেই হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে, সেটি সামনে আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায়, আপাতত সেটিই দেখার অপেক্ষা করছেন তারা। তবে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকের ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন, এর মাধ্যমে তারা দেশে নেতাকর্মীদের আরও বিপদের মুখে ফেলছেন। যদিও বিশ্লেষকরা বলছেন, সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। গত ২৪শে জুলাই সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর ৩ মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে। এটা যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, ইউনূস সরকারের কথাবার্তা ও কাজকর্মে সেটি ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সেই কথা স্বীকার করেছেন। উল্লেখ্য যে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। সাবেক নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে যে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামায়াতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায়। গত ৫ই আগস্টের পর ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারেও একই কথা জানিয়েছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছোট গোষ্ঠীটি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্ররোচিত হয়েছিল। আমি ISI-কে প্রবলভাবে সন্দেহ করি। যদিও এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ষড়যন্ত্রের কথা বহুবার বলা হয়েছে, কিন্তু টানা ১.৫ দশক ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগ কেন কথিত সেই ষড়যন্ত্র রুখতে ব্যর্থ হলো?
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বলেন, ষড়যন্ত্র হচ্ছে সেটা আমরা জানতাম, কিন্তু কোটা ইস্যু ধরে সেটি যে এত দূর গড়াতে পারে ওইটা আমরা কেউই ভাবতে পারিনি। এক্ষেত্রে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার যেভাবে বল প্রয়োগ করেছে এবং তাতে যত মানুষ হতাহত হয়েছে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 850-র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। এছাড়া আহত হয়েছেন 20,000-এরও বেশি মানুষ। তাদের মধ্যে অনেকেই হাত পা ও চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কেউ কেউ। কিন্তু হতাহতের এসব ঘটনার পুরো দায় নিতে চায়নি আওয়ামী লীগ। তিনি বলেন, শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে এই আন্দোলনে একটা তৃতীয় পক্ষ রয়েছে, যাদের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে। পরিকল্পিতভাবে যেই ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ বলছে, সেটির অংশ হিসেবেই এটি কথা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। সরকারের একজন উপদেষ্টাও তো এই কথা স্বীকার করেছেন যে 7.62 রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, অথচ সেই অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে। উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত 12ই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন ঢাকা CMH হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার কম লাগছে তাদের। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা, কাদের হাতে 7.62 রাইফেল গেল? যদিও পরে তিনি দাবি করেন যে গণমাধ্যমে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন, আমি বলেছিলাম পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে, এটা প্রথম আমি তদন্ত করব। এমনকি আমি এই কথাও বলেছিলাম, সিভিলিয়ানদের হাতে আমি এই রাইফেল দেখেছি, দে আর নট পার্ট অফ পুলিশ। আমি সেটাও তদন্তের কথা বলেছিলাম। গত 14ই সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বলেন তিনি। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই তৃতীয় পক্ষের গুলি চালানোর বিষয়ে কথা বলে আসছিল আওয়ামী লীগ। তাহলে তখন কেন তাদের দাবি অনুযায়ী ওই পক্ষটিকে শনাক্ত করা সম্ভব হলো না? নাসিম বলেন, সেটার কথা অবশ্যই মাথায় ছিল, কিন্তু তখন দেশে যে অস্থির পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেটি সামাল দেওয়াকেই সরকার বেশি প্রাধান্য দিয়েছিল। আওয়ামী লীগ এসব কথা বললেও পুলিশ, বিজিবি ও দলটির বন্দুকধারী নেতাকর্মীরা যে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে সেটার অসংখ্য ছবি ও ভিডিও তখনই সামনে এসেছে। এমনকি পুলিশের পোশাক পরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে এমন বক্তব্য তখন এসেছে আওয়ামী লীগের মন্ত্রীদের মুখ থেকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এরকম ঘটনা যে একেবারে ঘটেনি সেটা তো আমরা অস্বীকার করছি না। ঘটনাগুলোর তদন্ত তো আমরা শুরু করেছিলাম। সেগুলোর তদন্ত শেষ করলেই কার কতটুকু দায় সেটা পরিষ্কার হয়ে যাবে। গণঅভ্যুত্থানকে পরিকল্পিত ষড়যন্ত্র বললেও টানা 1.5 দশক ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যে কিছু ভুল করেছে সেটি অবশ্য স্বীকার করছেন দলটির শীর্ষ নেতারা। বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগ তো আসমান থেকে আসা কোনো দল না, আমরা সবাই মানুষ। কাজেই দেশ পরিচালনার সময় কিছু ভুল হওয়া স্বাভাবিক, কিছু ভুল ত্রুটি তো ছিলই। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে বড় একটি অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ওই সময় বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে অন্তত 1,926 জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। এর বাইরে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের কেউ কেউ শেখ হাসিনার পতনের পর এখন ফিরেও আসছেন। যদিও গুম হওয়া ব্যক্তিদের একটি বড় অংশের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এর বাইরে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, বিদেশে বিপুল অর্থ পাচার সহ আরও অনেক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগের গত 3 মেয়াদের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছরে গড়ে 12 থেকে 15 বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। অর্থ পাচার করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের অনেকে বিদেশে বিপুল সম্পত্তির মালিকও হয়েছেন। নাসিম বলেন, আমরা এখন আত্মসমালোচনা করছি। যেসব ভুল আমরা করেছি সেগুলো থেকে শিক্ষা নিয়ে এখন সামনে এগোতে চাই। এক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, অর্থ পাচার সহ অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে? আওয়ামী লীগ সবসময়ই এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল, থাকবে। কী ব্যবস্থা নেওয়া হবে সেটা দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।